আমরা যারা মূলত খুব বেশি কবিতার পাঠক নই, তারা আমরা কবিতা, বিশেষ করে আধুনিক কবিতাকে খানিকটা দূরে সরিয়ে রাখি। কিন্তু বাংলা সাহিত্যের এক আকর অংশ এই আধুনিক কবিতা। আমার চ্যানেলে এর আগে আরো অনেক আধুনিক কবিকে নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রেই একটি কথা আমি বারবার বলে থাকি যে আধুনিক কবিদের সম্পর্কে পড়তে গেলে ছাত্রছাত্রীদের মধ্যে একটু অনীহার সৃষ্টি হয়। তার মূল কারণ হলো এটাই যে কবিতাগুলি ঠিক মতো করে বুঝতে তারা পারে না। এবং আরো একটি কারণ আছে, সেটি হলো যে কোনো আধুনিক কবি বা আধুনিক কবিতার কে জানতে গেলে তার যে প্রেক্ষাপট, তার যে নিজস্ব বৈশিষ্ট্য, সেগুলিকে আগে জানতে হয়। সেগুলিকে না জানলে কিন্তু কোনো নির্দিষ্ট কবিতা বা কবি সম্পর্কে অনেকখানি অংশ আমাদের কাছে অজানার মধ্যেই থেকে যায়। ঠিক সেরকম একজন কবির নাম কবি সমর সেন। বহু কাল ধরেই দেখা যায় যে এই আধুনিক কবি, মোটামুটি 20 বা 30-এর দশকের যে সমস্ত কবিরা ছিলেন, তার মধ্যে বেশ কিছু কবিকে আমাদের পড়তে হয়েছে বলে পড়েছি, কিছু কিছু কবিকে আবার পছন্দ হয়েছে বলেও পড়েছি। সমর সেনের কবিতা সেই অর্থে খুব একটা বেশি প্রচলিত কবিতা নয়। তিনিও খুব বেশি একজন প্রচলিত কবি, মানে শক্তি সুনীল তারপর যেরকম আসছেন বা তার সময়ে বসে বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু যতখানি নিজেদের নাম করতে পেরেছিলেন, সমর সেন নাম করেছিলেন। তিনি বেশ শক্তিমান কবি ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের মতো অত কবি জীবন তার বিস্তৃত ছিল না। সেই কারণেই হয়তো সমর সেনকে খানিকটা ভুল বোঝা হয়। তার কবিতাগুলি পড়তে গেলে আমরা বুঝতে পারবো যে কবিতার মধ্যে গাম্ভীর্য এবং কবিতার যে গঠন তা এতটাই সুন্দর, তা অনেকাংশেই সেই সময়ের একজন শ্রেষ্ঠ আধুনিক কবি হিসেবে তাকে তুলে ধরতেই পারে। সাহিত্যের পথের আজকের পর্বে আমরা পড়ব কবি সমর সেনকে নিয়ে। কবি সমর সেনকে নিয়ে এই যে পর্বটি, এটি মূলত দুটি ভাগে আসবে। এই আজকের পর্বে আমরা জেনে নেব সমর সেন সম্পর্কে বেশ কিছু কথা, তার কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা, এবং দ্বিতীয় পর্বে মূলত নেট সিলেবাসে যে কবিতাগুলি রয়েছে সেই কবিতাগুলি সম্পর্কে বা কবিতাগুলির আলোচনা আমরা করব। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেটের সিলেবাসে যেরকম ধরনের প্রশ্ন আসে সেগুলি সেগুলি সম্পর্কে বা সেগুলি নিয়ে খানিক সাহায্য সেই পর্বে থাকবে। তাই দুটি পর্বই পরপর দেখো, না হলে প্রথমে যা বললাম যে এই প্রেক্ষাপট না জানলে কিন্তু কবি বা কবিতা কোনোটাই পড়তে ভালো লাগে না। যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম যে সমর সেনের কবি জীবন খুব একটা বেশি বিস্তৃত ছিল না। তিনি মোটে 12 বছর তার এই কবিতার জীবনে ছিলেন, তারপর তিনি গদ্য জগতে চলে যান। কিন্তু এই 12 বছরে তিনি যে সমস্ত কাব্যগ্রন্থগুলি লিখেছেন বা কবিতাগুলি লিখেছেন, তা তার সমকালীন যারা ছিলেন, যে সমস্ত কবি ছিলেন, তার থেকে একেবারেই স্বতন্ত্র। বলা যেতে পারে যে জাত কবিদের থেকে তিনি নিজে তার স্বাতন্ত্রতাকে ধরে রাখতে পেরেছিলেন তার কবিতার মাধ্যমে। তার শিক্ষা দীক্ষা, বড় হয়ে ওঠা সবটাই ভীষণ আধুনিক ভাবে, এবং তিনি সেটার প্রতিফলনও আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। ইউরোপীয়, তিনি অনেক দিন বিদেশে ছিলেন, যে কারণে ইউরোপীয় যে আন্দোলনগুলি ঘটেছিল তার যে প্রভাব, সেগুলি তার কবিতার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তিনি যখন কবিতা লেখা শুরু করছেন, সেটা বলা যেতে পারে প্রথম মহাযুদ্ধের বেশ কয়েক দশক পরে। কিন্তু সেই সময়কালটা একটি অদ্ভুত সময়কাল। তখন দেখা যাচ্ছে যে জীবনের স্রোত অনেকাংশে চারিদিকে ছড়িয়ে পড়েছে। মধ্যবিত্ত জীবন ভীষণভাবে মাথা তুলে দাঁড়াচ্ছে। তাদের জীবনের যে অবস্থা, সেটাই মূলত সাহিত্যের অংশ হয়ে উঠছে। আমাদের সমর সেনের ক্ষেত্রেও আমরা এই বিষয়টি দেখতে পাই। তার কবিতার মধ্যে এক ধরনের, অনেকে বলেন যে তার কবিতার মধ্যে অনেক রকম ভাবে দেখতে গেলে যে হয়তো নঅর্থকতা এসেছে। কবিতায় তিনি হয়তো খুব একটা আশাবাদ দেখাতে পারছেন না, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আশাবাদী কবিতা লেখার কথা হয়তো কোনো কবি সেই সময় ভাবতে পারেননি। সেই দিক থেকে খুব একটা আলাদা সমর সেন ছিলেন না। তাহলে তিনি আলাদা হয়ে উঠছেন কিভাবে?
আলাদা হয়ে উঠছেন এইভাবে যে তিনি রোমান্টিকতাকে, প্রেমকে তার কবিতা বা তার লেখনীর মধ্যে খুব একটা স্থান দিতে চাননি। রোমান্টিকতার একরকম ভাবে আমরা দেখব, কবিতাগুলি পাঠ করলে বুঝতে পারবো যে বিরোধিতা না হলেও রোমান্টিকতার বিপক্ষে তিনি বারবার যাওয়ার চেষ্টা করেছেন। তিনি কোনোভাবেই রোমান্টিকতায় প্রভাবতাড়িত ছিলেন না। রবীন্দ্রনাথের সঙ্গে তার কিন্তু পারিবারিক সূত্রে আলাপ ছিল, তা সত্ত্বেও তিনি রবীন্দ্রনাথের যে প্রভাব সেটা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পেরেছিলেন, এবং তাকে ঠিক রবীন্দ্র বিরোধী কবি আমরা কোনোদিনই বলবো না, কিন্তু তা সত্ত্বেও রবীন্দ্রনাথের যে ধরনের কবিতা, সেই ধরনের কবিতা কিন্তু সমর সেন লিখছেন না। এমনকি রবীন্দ্রনাথের বিরোধিতা করে সেই সময় যারা কবিতা লেখা শুরু করছিলেন, সেরকম কবিতাও আমরা সমর সেনের কাছ থেকে পাই না। তিনি নিজেই একটি ইন্টারভিউতে বলেছিলেন যে রবীন্দ্রনাথ হলো মহা সমস্যার বিষয়। যাই হোক, সমর সেনের লেখায় যেটা আমরা খুব দেখতে পাবো সেটা হচ্ছে নগর কেন্দ্রিকতা, অর্থাৎ নাগরিক যে অবস্থা, নাগরিক জীবনের স্বভাব, অভাব, অসঙ্গতি সমস্ত কিছু বিদ্রূপাত্মক ভাবে তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন তার কবিতায়। তার বিদ্রূপের ভাষা তীক্ষ্ণ এবং নিঃসন্দেহে তার বিদ্রূপের ভাষাও লক্ষ্যভেদী। তার কবিতার মধ্যে অনেক রকম ভাবে যেটা ফুটে উঠেছে সেটা হচ্ছে মধ্যবিত্তর জীবন সমস্যা। মধ্যবিত্তর সমাজই তার কবিতার, তার রচনার লক্ষ্য ছিল। সামন্ততন্ত্র, ঔপনিবেশিক শৃঙ্খল, আর্থিক সামাজিক অস্থিতিশীলতার অভিঘাত যে মধ্যবিত্ত জীবনকে কিভাবে নাড়িয়ে দেয়, কিভাবে টলিয়ে দেয়, এই বিষয়টা তিনি তার কাব্যের মধ্যে বারবার ফোটাতে চেয়েছিলেন। তার কবিতার মধ্যে এক ছন্দহীন জীবনের রূঢ় বাস্তবতা আমরা খুঁজে পাই। একটা জিনিস সেক্ষেত্রে বলতেই হয় যে জীবনানন্দের সঙ্গে সমর সেনের বহু উপমার মিল পাওয়া যায়। খানিকটা আমরা যে বললাম যে রবীন্দ্রনাথ দ্বারা তিনি প্রভাবিত ছিলেন না, হয়তো তিনি জীবনানন্দীয় ধারার দ্বারা প্রভাবিত ছিলেন, কিন্তু কখনোই তার কবিতার সঙ্গে জীবনানন্দের কবিতাকে আমরা গোলালে চলবে না। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে তিনি ভীষণ সুন্দর চিত্রকল্প এবং উপমার জন্ম দিতে পারতেন তার কবিতায়। সেই চিত্রকল্প এবং উপমার আলোচনার ক্ষেত্রে হয়তো কখনো কখনো জীবনানন্দীয় ভাব চলে এসেছে। কিন্তু একটা মজার ব্যাপার হলো, আমরা পড়লেই বুঝতে পারবো, জীবনানন্দের কবিতার মধ্যে ছিল সেটা হচ্ছে নিসর্গপ্রীতি বা এক বিচ্ছিন্নতা বোধ থেকে জাগরিত হওয়া এক ধরনের যেটা আমরা দেখতে পাই জীবনানন্দের কবিতায়, এক ধরনের নির্জনতা। আমরা তো বলি নির্জনতার কবি, সেরকম ভাবে সমর সেনকে বলা যেতে পারে স্তব্ধতার কবি। তার কবিতাতেও নানা রকমের উপমা এসেছে, কিন্তু জীবনানন্দের কবিতার মধ্যে যে একটি অন্যরকম ভাবের উপস্থিতি ছিল, এনার কবিতার ভাবটা খানিকটা নাগরিক ধূসরতায় আক্রান্ত এক স্তব্ধ জীবনের ভাব। তো এই বিষয়টা নিয়েই মূলত তার কবিতাগুলি গড়ে উঠেছিল। কিন্তু একথা ভুললে চলবে না, তিনি রোমান্টিকতাকে হয়তো জেনে শুনে তার বিপরীতে গেলেও তার কবিতার মধ্যে রোমান্টিকতা বলতে প্রেমের অংশ হয়তো আসেনি, কিন্তু একটা স্নিগ্ধতা রয়েছে। তাছাড়া বিশেষ রকমের কোনো আবরণ ছাড়াই যে নিজের অভিজ্ঞতাকে কাব্যিক যে ধরন, তাতে যেভাবে তিনি বলেছেন, যেভাবে তিনি ব্যক্ত করেছেন, সেটাই তার কবিতার একটি অন্যতম টিআরপি বলা যেতে পারে। কবিতাগুলি বাস্তব মুখর হয়েও ভীষণ সুন্দর হয়ে ওঠে, এবং আমার নিজের মনে হয়েছে বুদ্ধদেব বসু, বিষ্ণুদের কবিতার থেকেও সমর সেনের কবিতা আরো অনেকাংশে সুন্দর। প্রথম কথা, কবিতাগুলির যে সাইজ সেগুলি বেশ ছোট, এবং পড়লে আমরা তার যে অন্তর্নিহিত অর্থ খুব সহজেই অনুধাবন করতে পারি এবং পড়তেও বেশ ভালো লাগে। যেগুলি বুদ্ধদেব বসুর কবিতা বেশ আকারে আকৃতিতে বিশাল বড় এবং বিভিন্ন রকমের কবিতা রয়েছে, সমর সেন কিন্তু অত বেশি কবিতা নিয়ে কাটাছেঁড়া করতে চাননি। তাই কবিতাগুলি একরকম হলেও, বাস্তব মুখর হলেও বেশ সুন্দর লাগে, এবং রোমান্টিক প্রেমের ধারক না হলেও কবিতাগুলি বেশ স্নিগ্ধ বলে
বোধ হয়। সমর সেন সম্পর্কে এইগুলোই মোটামুটি জানতে হয়। তার প্রেক্ষাপটে আজকের পর্বে আমরা এইটুকুই জানবো। এর পরের পর্বে আমরা এক এক করে প্রত্যেকটি কবিতা নিয়ে আলোচনা করব। এই ছোট্ট পর্ব আমি রাখলাম, পরের পর্বে আবার আপনাদের সঙ্গে সমর সেনের কবিতার আলোচনা চলবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।